প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে ম্যাজিস্ট্রেট স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। সেকেন্ড, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন, আমাদের যে পৌমনমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। এটা হচ্ছে উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত। আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম, সংশোধনী করেছিলাম। আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি, অ্যামেন্ডমেন্ট করেছি। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আপনারা জানেন ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, এই মামলাতে সুপ্রিম কোর্টে দুটো ডিসিশন ছিল। গ্রেফতার পাওয়ার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে, জবাবদিহিতা থাকে, গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে, এটা দুটা রায় ছিল। এই রায়গুলোর আলোকে আরও ডিটেইলভাবে আমরা বিচার বিভাগ সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট, কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা অ্যামেন্ডমেন্ট আজকে চূড়ান্ত করেছি। কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি। একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার করছে শুধুই চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এর পক্ষে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না, এর মধ্যে জানাতেই হবে। গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে বা গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি, অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে। এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে, ডিটেইল তথ্য থাকতে হবে। কাকে গ্রেফতার করা হয়েছে, কেন গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগে, কোন আইনে, তার পরিবারে কার সাথে যোগাযোগ করা হয়েছে, কে গ্রেফতার করেছে, ডিটেইল একটা মেমোরেন্ডাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে। আপনারা জানেন আগে সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করতো, বলতো আমরা তো জানি না, র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে, পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো। তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে, কোন আইনে গ্রেফতার করেছে, 12 ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে, সমস্ত তথ্য সেখানে থাকতে হবে। ধরেন যদি এসবি গ্রেফতার করে এসবির এখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে। আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায়, জেলা সুপারের কার্যালয়ে, পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে। কাকে গ্রেফতার করা হলো, কত তারিখে, কি আইনে গ্রেফতার করা হয়েছে, সে কোথায় আছে, এটা তালিকা থাকতে হবে। এগুলি সব ম্যান্ডেটরি। আপনারা জানেন সন্দেহের অবকাশে 54-এ ইচ্ছা মতো গ্রেফতার করা হতো, সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি। আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন, আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোককে গ্রেফতার করেছি, আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছে এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে 54-এ গ্রেফতার করলো এবং এখানে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে। সেটা হচ্ছে কগনিটেবল অফেন্সের ক্ষেত্রে। নন কগনিটেবল অফেন্স বা আরেকটু লেসার অপরাধ, 7 বছরের নিচে যে অপরাধ, সেখানে এটা তো করতে হবেই, প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করি লোকটা পালিয়ে যেতে পারে। এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে 54-এর আন্ডারে গ্রেফতার করতে পারবে। তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে। তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে, ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে। এছাড়া আমরা বিচারিক যে তদারকি যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি। আমরা মনে করি ইনশাআল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায়
তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার, মানুষকে হয়রানি, গ্রেফতার করে অস্বীকার করা, মানুষকে গুম করা, সেগুলি বন্ধের ক্ষেত্রে এর একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে। এটুকু আমার বক্তব্য। আইনগত যে পরিবর্তনটা হয়েছে, আমি এখন আমাদের স্থানীয় সরকার আইনের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য একটা পরিবর্তন হয়েছে, এটা আমাদের কনসার্ন যে ব্যারিস্টার আছেন আসিফ মাহমুদ, উনি পড়বেন। আহ, আমরা সবাই জানি যে 2015 সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয়। আহ, এবার আমাদের সংস্কার কমিশনের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতীকের দাবি জানিয়ে আসছে। তো তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন 2015-32 ক ধারা, পৌরসভা আইন 2015-20 ক ধারা, উপজেলা পরিষদ আইন 2015-16 ক ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন 2015-20 ক ধারা, যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল, সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা, কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের মেরিটের মাধ্যমে জিতে আসতে পারবে। ধন্যবাদ। আমি আসিফের কথা, আমাদের কিন্তু যুগের পর যুগ যাব স্থানীয় সরকার নির্বাচন কিন্তু দলীয় মার্কাতে হতো না, হ্যাঁ, ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা হতো। বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করার পদক্ষেপ হিসাবে আইনগত পরিবর্তনটা করা হয়েছিল। আমরা আগের অবস্থা ফিরে যাচ্ছি, এখন থেকে তো দলীয় প্রতীকে কোনো স্থানীয় নির্বাচন হবে না। Thank you.